আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক হেপারোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি। আমার সামনে একজন পেশেন্ট আসছেন। আমরা সরাসরি ওনার কী সমস্যা সেটি নিয়ে কথা বলবো। আশা করি আপনারা বিষয়টা শুনতে থাকেন, তাহলে আপনারা অনেক বিষয়ে, বিশেষ করে লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের অনেক সমস্যা নিয়ে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম। আচ্ছা, জি খুরশেদ সাহেব, আপনার কি সমস্যা হয়েছিল বলেন তো? স্যার, আমার 1 মাস আগে প্রচণ্ড ব্যথা ছিল পেটের মধ্যে। ব্যথার কারণে আমি ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হই। পরে ওখানে পরীক্ষা নিরীক্ষা করে আমি 1 সপ্তাহ ট্রিটমেন্ট নিই। হসপিটালে কয়দিন ছিলেন? 1 সপ্তাহ ছিলাম আর কি স্যার। ওই কয়দিন কি মুখে খাবার দিয়েছিল না শিরাপথে ওষুধ দিয়েছিল? না, শিরাপথে ওষুধ দিয়েছিল। না খাওয়াই রেখে শিরাপথে ওষুধ দিয়েছিল। এরপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাদের চেম্বারে আসছে। জি জি স্যার। জি, থ্যাংক ইউ। খোরশেদ সাহেবের কাছ থেকে যেটা আমরা জানলাম যে 1 মাস আগে ওনার পেটে প্রচণ্ড ব্যথা হয়। সেই ব্যথা নিয়ে উনি একটি স্থানীয় হসপিটালে ভর্তি থাকেন এবং সেখানে শনাক্ত হয় যে ওনার প্যানক্রিয়াটাইটিস। এরপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটা পরীক্ষা নিয়ে আমরা একটু কথা বলবো। যেটা বলছিলাম যে ওনার অনেকগুলো পরীক্ষা ছিল, তার মধ্যে একটা পরীক্ষা হলো এমআরসিপি। সেই পরীক্ষায় যেটা আমরা দেখছি এটা হলো পিত্তনালী। সেই পিত্তনালীর ভিতরে অনেক স্টোন আছে, আর এটা হলো পিত্তথলি, পিত্তথলিতেও স্টোন আছে। এই এমআরসিপিতে যেটা আমরা দেখছি যে পিত্তনালীর ভিতরে এই যে সাদা সাদা যেগুলো, এগুলো হচ্ছে পাথর, এটা হচ্ছে পিত্তথলি। আর এর উপরে থাকে লিভার। লিভারে যে পিত্তরস তৈরি হয় সেটি এই পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসে। এবার আমি একটু ছবি এঁকে রেখেছি, এখান থেকে দেখাবো যে বেসিক্যালি এই খুরশেদ সাহেবের কি ঘটনা ঘটেছিল। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেগুলো হজমের জন্য বিভিন্ন ধরনের পাচক রস প্রয়োজন হয়। তার মধ্যে অন্যতম একটি পাচক রস এই লিভার তৈরি করে, যেটাকে বলা হয় পিত্তরস। এই লিভার যে পিত্তরস তৈরি করে সেটি পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। কিন্তু এই পিত্তরসের আসার একটা নিয়ম আছে। এই রসটা সরাসরি লিভার থেকে খাদ্যনালীতে না এসে কিছুক্ষণের জন্য আরেকটা অর্গান অর্থাৎ থলিতে কিছু সময়ের জন্য জমা থাকে। যে থলিতে জমা থাকে তাকে বলা হয় পিত্তথলি। আমরা যখন খাবার গ্রহণ করি তখন এই পিত্তথলি সংকোচনের মাধ্যমে তার ভিতরে থাকা রসটাকে এই নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। ঠিক তেমনইভাবে আমাদের পেটের উপরিভাগে আরও একটা অর্গান আছে যেটাকে বলা হয় প্যানক্রিয়াস। এও প্রতিদিন, অর্থাৎ এই অর্গানটাও প্রতিদিন গড়ে 1 লিটারের মতো প্যানক্রিয়াটিক জুস বা হজমি রস তৈরি করে, যেটি প্যানক্রিয়াসের ভিতরে থাকা যে একটা নালী দেখতে পাচ্ছেন, প্যানক্রিয়াসের নালী, সেই নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পিত্তনালী এবং প্যানক্রিয়াসের নালী যখন খাদ্যনালীতে আসে, দুটো আলাদা আলাদা অর্গান থেকে আসে, বা ঠিক শেষ মুহূর্তে অর্থাৎ যখন খাদ্যনালীতে এই দুটো নালী শেষ হয়, ঠিক একটা নির্দিষ্ট জায়গায় এসে দুটো নালী একত্রিত হয়ে যায়। এই যে লাল চিহ্নিত যে দাগটা আপনারা দেখছেন, এখানে এসে দেখেন প্যানক্রিয়াসের নালী এবং পিত্তনালী একত্রিত হয়ে খাদ্যনালীতে শেষ হয়। খোরশেদ সাহেবের যে ঘটনা ঘটছিল, ওনার পিত্তথলিতে ছোট ছোট স্টোন বা পাথর ছিল। হয়তোবা ওনার তেমন উপসর্গ ছিল না, বা থাকলেও উনি টের পাননি, সে কারণে উনি কোনো চিকিৎসাও নেননি। এর ফলে যেটি হয়েছে, এই পিত্তথলিতে থাকা পাথর কয়েকটা মাইগ্রেশন বা শিফট করে পিত্তনালীতে চলে আসছে। ঠিক তেমনিভাবে একটা বা দুটো পাথর পিত্তনালী থেকে খাদ্যনালীতে চলে আসছে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি এরকম পাথর ইজিলি পিত্তনালী থেকে খাদ্যনালীতে চলে যায় তাহলে তো রোগীর জন্য ভালো, বাট এটা অত্যন্ত খারাপ একটা সংবাদ। কারণ হলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হলো পিত্তনালী এবং প্যানক্রিয়াসের নালী যেহেতু দুটো নালী ঠিক শেষ মুহূর্তে একটা একক নালী তৈরি করে, এর ফলে যখন পিত্তনালীর ভিতর থেকে একটা পাথর খাদ্যনালীতে বের হয়ে যায়, ওই পাথরটা কিন্তু ঠিক একই সময় প্যানক্রিয়াসের নালীর ভিতর থেকেও বের হয়। এই সরু জায়গার ভিতর থেকে যখন একটা স্টোন বের হয়ে যায়, তখন স্টোনটা কিন্তু এই প্যানক্রিয়াসের নালীতে একটা চাপ প্রয়োগ করে বা ফ্রিকশন তৈরি করে বা ট্রমা তৈরি করে। এই ট্রমার ফলে প্যানক্রিয়াসটা আস্তে আস্তে ফুলতে থাকে। এই রোগটাকে বলা হয় প্যানক্রিয়াটাইটিস। যখন এই ঘটনাটা একবারের জন্য ঘটে তখন বলা হয় অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। আর এটি যেহেতু পিত্তথলির পাথর দিয়ে ঘটেছে, সেজন্য এইটাকে বলা হয় বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস। তাহলে দেখেন, মূল সমস্যা ছিল পিত্তথলিতে পাথর। সেটি সঠিক সময়ে চিকিৎসা না করার কারণে সেটি পিত্তনালীতে চলে আসে, এবং সেটিও সঠিক সময়ে চিকিৎসা না করার ফলে একটা পাথর নিচের দিকে নেমে গিয়ে রোগীর প্যানক্রিয়াটাইটিস হয়, এবং প্যানক্রিয়াটাইটিসের ব্যথা রোগীদের এত বেশি থাকে যে রোগী হসপিটালে ভর্তি হতে বাধ্য হন। এবং খুরশেদ আলমের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। তার ব্যথার মাত্রা, বমি এত বেশি ছিল যে সে বাধ্য হয়েই 7 দিন হসপিটালে ভর্তি ছিল। আমরা অনেক সময় রোগীদেরকে বলি যদি পিত্তথলিতে পাথর থাকে এবং মৃদু বা হালকা উপসর্গ থাকে, আপনারা অপারেশন করিয়ে নেবেন, যেহেতু অপারেশন অত্যন্ত সহজ, ল্যাপারোস্কোপিক সার্জারি। যদি না করে নেওয়া হয় তাহলে কি কি সমস্যা হতে পারে, যেটা বলে থাকি যে পিত্তনালীতে পাথর চলে যেতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, পিত্তথলিতে পচন ধরতে পারে, পেকে যেতে পারে। কিন্তু খুরশেদ সাহেবের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটেছে, পিত্তনালীতে পাথর চলে আসছে এবং প্যানক্রিয়াটাইটিস হয়েছে। এখন খুরশেদ সাহেবের করণীয় কি? এখন ওনার পিত্তনালীর পাথরগুলো ERCPর মাধ্যমে বের করে ফেলতে হবে। প্রথম চিকিৎসা ওই দিন অথবা তার পরের দিন
দ্বিতীয় যে চিকিৎসা সেটি হলো ল্যাপারোস্কোপিক প্রক্রিয়ায় পিত্তথলিটা ফেলে দিতে হবে, এখান থেকে কেটে পিত্তথলিটা ফেলে দিতে হবে। অর্থাৎ এই দুটো সার্জারি করার জন্য ওনার পেটের কোথাও কাটার দরকার নেই। ইআরসিপির মাধ্যমে অর্থাৎ মুখের ভিতর থেকে একটা মেশিন বা এন্ডোস্কোপ ঢুকিয়ে এই পিত্তনালীর ভিতরে পাঠিয়ে দিয়ে পিত্তনালীর পাথরগুলো বাইরে বের করে নিয়ে আসতে হবে। প্রথম কাজ, অনেকেই প্রশ্ন করতে পারেন এই ইআরসিপির মাধ্যমে পিত্তথলির পাথর বের করা সম্ভব নয়, এজন্য সহজ যে পদ্ধতি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অর্থাৎ পেট ছিদ্র করে পিত্তথলিটা ফেলে দিতে হবে। দেখেন সঠিক সময় চিকিৎসা না নেওয়ার কারণে ওনাকে কতগুলো ঝামেলার ভিতর দিয়ে যেতে হলো। হসপিটালে প্যানক্রিয়াটাইটিসের সমস্যা নিয়ে ভর্তি হতে হলো, এখন পিত্তনালীর অপারেশন করতে হবে, এরপরে পিত্তথলির চিকিৎসা তো করতেই হবে। আমরা আবার একটু খোরশেদ সাহেবের কাছে কোনো প্রশ্ন আছে কিনা সেগুলো জেনে নিই। আপনি আর কোনো প্রশ্ন করবেন কিনা? এখন স্যার আমি ইআরসিপির মাধ্যমে কি সম্পূর্ণ স্টোন কি আমি রিমুভ করতে পারবো কি? হ্যাঁ, পিত্তনালীতে যে পাথরের পরিমাণ বা সংখ্যা বা সাইজ যেটা দেখা যাচ্ছে এটা ইআরসিপির মাধ্যমে বের করতে পারবে। আর কোনো প্রশ্ন? এখন স্যার আমার দুইটা কাজ করতে গেলে আমার খরচ কেমন পড়তে পারে? এটা নিয়ে আমরা কথা বলবো। ইআরসিপি হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোন্টোলজিস্ট ওনারা করে থাকেন, বা আমাদের টিমের অনেক সদস্য আছেন, ওনারা সার্জন না, এটা ওনাদের বিষয়ে ওনারা ডিল করবেন। আর আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সার্জারিটা করবো, সেটা আমরা নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তাহলে বুঝতে পেরেছেন যে পিত্তথলিতে পাথর থাকলে কখনই নেগলেক্ট বা অবহেলা করা ঠিক নয়। ছোট একটা স্টোন বা পাথর সেটি জীবনে অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। ইভেন যখন প্যানক্রিয়াটাইটিস হয় তাদের প্রায় 10% রোগীকে হসপিটালে ভর্তি হয়ে আইসিইউতে যেতে হতে পারে। সুতরাং কখনোই এই পিত্তথলির পাথরকে অবহেলা করা যাবে না। যখনই পাথর শনাক্ত হবে আপনার নিকটবর্তী কোনো একজন সার্জনের কাছে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।